মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে মা, আমাকে খাবার খেতে দাও। মারি, ঘরে তো কোনো খাবার নেই, এখন তোকে কি খেতে দেই বল? আমি কাজের খোঁজে যাচ্ছি, কাজ পেলে তোর জন্য খাবার নিয়ে আসবো। ততক্ষণ তুই একটু কষ্ট করে থাক রে মা। আচ্ছা ঠিক আছে মা, তবে তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। এরপর টুনি কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর সে পুরো বন ঘুরেও কোথাও কোনো কাজ খুঁজে পায় না। উফ বাবা, উঠতে উঠতে শরীরটা ক্লান্ত হয়ে গেল, তবুও কোনো কাজ খুঁজে পেলাম না। এদিকে মেয়েটা বুঝি খাবারের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। এখন যে আমি কি করব, কিছুই যে বুঝতে পারছি না। ওই তো ঈগল দাদার ফলের বাগানে অনেক ফল ধরে আছে, আমি বরং বাগান থেকে কটা ফল পেড়ে নিয়ে যাই, আর বাড়িতে যাওয়ার সময় ঈগল দাদাকে বলে যাব। এই টুনি, এই তোর এত বড় সাহস, দিন দুপুরে ফলের বাগানে ঢুকে ফল চুরি করছিস? দাঁড়া, এক্ষুনি ঈগল দাদাকে ডেকে আনছি। আগে তোকে গাছের সাথে বেঁধে রাখতে হবে, তা না হলে আবার পালিয়ে যেতে পারিস। কালু দাদা, আমাকে ছেড়ে দাও, আমি সত্যি বলছি, ঈগল দাদার বাগানে ফল চুরি করতে আমি আসিনি। আমার মেয়েটা খুব ক্ষুধার্ত, তাই বাগান থেকে কটা আম নিয়ে যাওয়ার সময় দাদাকে বলে যেতে চেয়েছিলাম। চুপ কর, চুরি করে আবার বড় বড় কথা বলছিস। ঈগল দাদা বলেছে কেউ চুরি করতে আসলে তাকে যেন আমি বেঁধে রাখি, তাই তোকে বেঁধে রাখবো। এরপর কালু টুনিকে গাছের সাথে বেঁধে রাখে আর ঈগলের বাড়িতে চলে যায়, আর ঈগলকে গিয়ে সব কথা খুলে বলে। সব শুনে ঈগল ভীষণ রেগে গিয়ে একটা লাঠি নিয়ে বাগানে চলে আসে। তোর এত বড় সাহস, আমার বাগানে ঢুকে ফল চুরি করেছিস? আজ যে তোকে মারতে মারতে মেরেই ফেলবো। আহ, দাদা, আমাকে মেরো না, মেরো না, আমার যে খুব ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারছি না, পারছি না। তুই ঈগলের বাগানে ফল চুরি করেছিস? ঈগল তো চোরকে সহজে ছেড়ে দেয় না, কঠিন শাস্তি দিয়ে তারপর তোকে ছেড়ে দিব। কালু চল, আমি বাড়ি থেকে বড় খাঁচাটা নিয়ে আসি, একে 5 দিন খাঁচায় বন্দি করে রাখবো। হ্যাঁ দাদা, চলো। এই যে পাখি, তোমাকে কেন এই গাছের সাথে বেঁধে রেখেছে? তারপর টুনি পরীকে সব কথা খুলে বলে। ওই পাখি দুটো তো খুব খারাপ, তারা তোমার সাথে এটা অন্যায় করেছে, আর আমিও ওদের অন্যায়ের শাস্তি দিয়েই ছাড়বো। দাঁড়াও, তোমাকে আগে মুক্ত করে দিচ্ছি। পরি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে না মুক্ত করলে আমরা মা মেয়ে দুজনে খুবই কষ্ট পেতাম। যাই, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মেয়েটাকে কচু পাতার রেসিপি বানিয়ে দিব, নয়তো ক্ষুধার জ্বালায় মেয়েটা অসুস্থ হয়ে যাবে। শুধু কচু পাতা তোমার মেয়ে কি করে খাবে? তোমাকে কচু পাতার রেসিপি করতে হবে না, বাড়িতে গিয়ে দেখবে তোমার ঘরের জানালার মধ্যে আলো জ্বলছে, সেই জানালা দিয়ে ভিতরে ঢুকলেই তুমি টাকা ইনকামের পথ পেয়ে যাবে। কিন্তু পরি, কোনো কিন্তু নয়, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, নয়তো ওই পাখিরা এক্ষুনি চলে আসবে। এরপর টনি তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়, আর পরে জাদু শক্তি দিয়ে ঈগলের বাগানের সব ফল গাছ অদৃশ্য করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ঈগল আর কালু খাঁচা নিয়ে বাগানে চলে আসে। এ কি, আমার ফলের বাগান কোথায় গেল? এই টুনি কি জাদু মন্ত্র জানে নাকি, যে আমার বাগানটা অদৃশ্য করে দিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ দাদা, আমারও তাই মনে হচ্ছে। চলো আমরা টুনির বাড়িতে চলে যাই, আজ ওকে এমন মার মারবো যে বাগান ফিরিয়ে নিয়ে ওকে প্রাণে মেরে ফেলবো। এসেছে, আমাদের ঘরে বসে ভূত এসেছে, দেখো জানালায় আলো জ্বলছে, আমার তো খুব ভয় করছে মা, খুব ভয় করছে। আরে মা, ভয় পাস না, ওখানে কোনো ভূত নেই, চল আমরা জানালা দিয়ে ভিতরে ঢুকি, তারপর সব বুঝতে পারবো। মা, এখানে বাগান কি করে হলো? আমি তো কিছু বুঝতে পারছি না,
এটা তো সত্যি ফলের বাগানে যাচ্ছ। বুঝে গেছি, পরি তার জাদু শক্তি দিয়ে এসব করেছে। এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। পরীটা খুব ভালো। এখন থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না। এই বাগানের ফল বিক্রি করে আমরা পেট ভরে খেতে পারবো। হ্যাঁ রে মা, তোর তো ক্ষুধা পেয়েছে। চল মামি আগে কটা ফল খেয়ে নেই, তারপর কিছু ফল নিয়ে বাজারে যাব। টুনি, এই টুনি, বাইরে বেরিয়ে আয় বলছি। তোর এত বড় সাহস যে একবার ফল চুরি করেছিস, আবার আমার বাগান অদৃশ্য করে দিয়েছিস। আজ তোকে দেখে ছাড়বো। বেরিয়ে আয় বলছি। দাদা, টুনি বুঝি ঘরের ভেতরে লুকিয়ে আছে। তুমি এখানে দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে। দাদা, টুনি তো ঘরের ভেতরে নেই। আমার মনে হচ্ছে আমাদের ভয়ে টুনি বাড়ি থেকে পালিয়ে গেছে। চলো বনের সবার বাড়িতে খোঁজ করে দেখি। এরপর কালু আর ঈগল সেখান থেকে চলে যায়, আর এদিকে টুনি এক ঝুড়ি ফল পেড়ে নিয়ে বাজারে চলে যায়। ফল নিবি গো ফল? আমার কাছে অনেক মিষ্টি মিষ্টি ফল আছে। দাদারা দিদিরা, মিষ্টি ফল খেতে চাইলে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। ফল নিবে গো ফল? কি রে টুনি, তুই আবার ফলের ব্যবসা শুরু করেছিস? তা আমাকে 1 কেজি ফল দে তো। কিন্তু ফল কি সত্যি মিষ্টি হবে, নাকি বিক্রি করার জন্য মিথ্যে বলছিস? হ্যাঁ দাদা, সত্যি মিষ্টি হবে। বিশ্বাস না হলে একটা ফল আগে খেয়ে দেখো। বাহ, ফলটা খেতে তো খুব মিষ্টি। আমাকে 2 কেজি ফল দে তো। ফলটা এত মজা লেগেছে যে এমন ফল আমি আগে কখনো খাইনি। তাই বেশি করে নিয়ে যাব। এই নাও দাদা 2 কেজি ফল। এরপর কবুতর ফল নিয়ে বাড়ির দিকে আসতে থাকে, আর পথে ঈগল ও কালুর সাথে দেখা হয়ে যায়। বনের সব বাড়িতে দেখলাম, কিন্তু টুনিকে কোথাও তো দেখলাম না। তাই কবুতর, তুই কি কোথাও টুনিকে দেখেছিস? হ্যাঁ দাদা, আমি তো টুনির কাছ থেকে এই ফলগুলো কিনে নিয়ে এলাম। টুনি বাজারে ফল বিক্রি করছে। মানে কি বলছিস এসব? তার মানে টুনি আমার বাগানটা কোনো জাদু মন্ত্রের সাহায্যে কোথাও লুকিয়ে রেখেছে। চল কালু চল, তাড়াতাড়ি বাজারে যাই। দাদা, টুনি তো বাজারেও নেই। আমরা আস্তে আস্তে হয়তো টুনি বাড়িতে চলে গেছে। চলো এখন আবার বাড়িতে যাই। মা টুকি, টুকি, তোর জন্য খাবার এনেছি। তাড়াতাড়ি এদিকে আয়। মেয়েটা বুঝি বাগানে বসে আছে। এরপর টুনি ঘরের জানালা দিয়ে ফলের বাগানে চলে যায়, আর তখনই সেখানে কালু ও ঈগল চলে আসে। এই তো টুনির বাজার দেখা যাচ্ছে। এই শয়তান টুনি, তুই আমাদের দেখে কোথায় লুকিয়ে পড়লি? দাদা, ওই দেখো টুনি কোথায়। শয়তান টুনি জাদুমন্ত্রের সাহায্যে তোমার বাগানটা এখানে লুকিয়ে রেখেছে। এখন পালিয়ে যাবি কোথায়? আজ তোকে মজা দেখাবো। এরপর লাঠি নিয়ে কালু আর ঈগল জানালা দিয়ে ফলের বাগানে ঢুকে পড়ে, আর ঈগল যেই না টুনিকে মারতে যাবে, ঠিক তখনই পরি তার জাদু শক্তি দিয়ে ঈগলের হাত ভেঙে দেয়। ওরে বাবা রে, ওরে মারে, আমার ডানা যে ভেঙে গেল। টুনি, তুই আমার হাত ভালো করে দে। আমি তোমার ডানা ভালো করে দিব মানে? মানে আমি এই শয়তান ঈগলের হাত ভেঙে দিয়েছি, তাই তোমার কাছে হাত ভালো করে চাইছে। ও ভেবেছে সবকিছু তুমি করেছো। শয়তান পাখি, তোর হাত আর কখনো ভালো হবে না। সামান্য একটা ফলের জন্য এই হাত দিয়ে টুনিকে অনেক মেরেছিস, তাই আমি তোকে নিজ হাতে শাস্তি দিয়েছি। পরি, দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। সত্যি বলছি, আমি আর কখনো কারোর সাথে এমন অন্যায় করব না। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করার সুযোগ আর নেই। টুনি, তুমি ভালো থেকো, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে পরি, তুমিও ভালো থেকো। এরপর পরি সেখান থেকে চলে যায়, আর ঈগল তার ভাঙা হাত নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যেতে থাকে। সমুদ্রের তীরে অবস্থিত এক ঘন অরণ্যে বাস করত টোনা নামের এক দরিদ্র জেলে। টোনা তার স্ত্রী টুনি আর তার 2 মেয়ে টুকি আর টুনটুনকে নিয়ে
কোনো রকমে তার সংসার চালাতো। টোনা, চলো তো আমার সাথে। ঘরে কোনো জ্বালানি কাঠ নেই, উত্তরের বন থেকে জ্বালানি কাঠ নিয়ে আসি। চলো না টোনা। আচ্ছা ঠিক আছে, চলো। কাঠ কেটে এনে আবার সমুদ্রে যেতে হবে। টুকি টুনটুন, তোরা বাড়িতেই থাকিস, আমরা বন থেকে আসছি। এরপর টুনাটুনি কুড়াল নিয়ে বনে কাঠ কাটতে চলে যায়। তারপর তারা যখন আনমনে জঙ্গলে কাঠ কাটছিল, এরপর হঠাৎ কোথা থেকে যেন এক বাঘ এসে তাদের আক্রমণ করে। এতে করে তারা দুজনেই বাঘের হাতে প্রাণ হারায়। টুকি ও টুনটুন অনাথ হয়ে যায়। দুই বোনের মধ্যে টুনটুন বড় ছিল আর টুকি ছিল ছোট, তাই সংসারের দায়িত্ব টুনটুনের ওপর এসেই পড়ে। এই দিদি, দিদি রে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবে? আমি তোকে এখন কি খেতে দেই বলতো? আমার কাছে যে কোনো টাকা নেই, ঘরেও কোনো খাবার নেই, তোকে যে কি দিব? দিদি, ঘরে এভাবে বসে থাকলে চলবে না, আমাদের কাজ খুঁজতে হবে। হ্যাঁ রে বোন, তুই একদম ঠিক কথা বলেছিস। চল আমরা বনে কাজ খুঁজতে যাই। এরপর দুই বোন মিলে বনে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। টুকি টুনটুন বনে অনেক কাজ খোঁজে, কিন্তু তাদের কেউ কাজ দেয় না। অসহায় হয়ে দুই বোন পথে পথে ঘুরতে থাকে। তোকে এ বনে তো কোনো কাজ পেলাম না, কতজনের কাছে সাহায্য চাইলাম, কেউ একটু সাহায্য তো করলো না। আমি যে আর খিদে সহ্য করতে পারছি না দিদি, তুই কিছু একটা কর। দুই বোন যখন এসব কথা বলছিল, তখন সেখানে এক প্রজাপতি এসে বলে, এ বনে তোমরা কোনো কাজ পাবে না। এ বনের সকল পাখিরা অনেক নিষ্ঠুর, স্বার্থপর, এরা শুধু নিজেদের নিয়ে ভাবে। এর থেকে তোমরা পাশের বনে যাও, পাশের বনে তোমরা ঠিক একটা কাজের সন্ধান পেয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, চলে যাবে। এরপর টুকি আর টুনটুন পাশের বনে যাওয়ার জন্য রওনা হয়ে পড়ে। দুই বোন মিলে উঠতে শুরু করে। উঠতে উঠতে হঠাৎ টুকি থেমে যায় আর সে একটা গাছের নিচে এসে বসে পড়ে। দিদি, আমি খুব জল তেষ্টা পেয়েছি দিদি, আমি আর থাকতে পারছি না, আমাকে জল খেতেই হবে। এই অচেনা গভীর বনে আমি তোর জন্য জল কোথায় পাই বলতো? জানি না দিদি, জল না পেলে আমি জল তৃষ্ণাতেই মরে যাব। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি তোর জন্য জল নিয়ে আসছি। দেখে আশেপাশে যদি কোথাও জল পাই। এরপর টুনটুন জল খোঁজার জন্য চলে যায় আর টুকি বটগাছের নিচে জল তৃষ্ণায় কাতরাতে থাকে। দিদি তো এখনো আসছে না, আমি যে আর পারছি না, মনে হয় আমাকে জল খুঁজতে হবে। এরপর টুকি সেখান থেকে কোনো রকমে উঠে জল খুঁজতে থাকে। অনেক খোঁজার পর টুকি একটা ছোট্ট পুকুর দেখতে পায়। ওটা ওটা একটা পুকুর। একে আমি কি দেখছি? পানিতে কেকের গাছ, গাছে কেক ধরে আছে, আমি কেক খাবো। টুকি আগে পিছে কিছু না ভেবে সেই কেকের গাছের কেকটা খেয়ে ফেলে। আর কেকটা খেতেই টুকি এক ছোট্ট হাঁসের ছানায় পরিণত হয়ে যায়। প্যাক 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 প্যাক, আমি কি হয়ে গেল? আমি তো হাসির ছানা হয়ে গেছি। দিদি, দিদি কোথায় তুই? প্যাক 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 প্যাক। তোকে আমি তোর জন্য জল নিয়ে এসেছি। একি, তোকে কোথায় গেল? তোকে তোকে মেয়েটা আবার কোথায় গেল? এরপর টুনটুন টুকিকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে টুনটুন সেই পুকুরের কাছে চলে আসে। তোকে তোকে কোথায় গেল মেয়েটা? দিদি, দিদি আমি এখানে। এই গন্ধটা তো তোকে, কিন্তু পুকুরে তো হাঁসের ছানা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। দিদি, আমি হাঁসের ছানা, মানে তোকে বলছি। দিদি, আমি হাঁসের ছানা হয়ে গেছি রে। এরপর টুকি টুনটুনকে সব ঘটনা খুলে বলে আর সব শুনে টুনটুন বলে, এসব কি হয়ে গেল? তোকে কতবার করে বললাম গাছের নিচ থেকে কোথাও যাস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। এবার আমি কি করি? আমার তো মনে হচ্ছে ওই কেকের গাছ কোনো মায়াবী গাছ ছিল, তাই তোর এই অবস্থা হয়েছে।
টুনটুনের কথা শেষ হতে না হতেই পুকুরে একটা মাছ ভেসে ওঠে। তুমি ঠিক বলেছো, এটা একটা মায়াবী পুকুর। তোমার বোন মায়ের কারণে হাঁস হয়ে গেছে। এই বন পুরোটাই মায়ায় ভরা। কোনটা আসল কোনটা নকল তোমরা বুঝতে পারবে না। তাই বলছি, নিজের ভালো চাইলে তোমার হাসবেন্ডকে নিয়ে চলে যাও। মাছ বন্ধু, আমার বোনকে কোনো জন্য তার রূপ ফিরে পাবে না। তুমি কি এর কোনো উপায় জানো? জানলে আমাকে বলো। না, এর উপায় আমার জানা নেই। তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও। এখানে পদে পদে তোমাদের বিপদ হতে পারে। এরপর টুনটুন তার হাঁসবোনকে নিয়ে চলতে শুরু করে। তুই চিন্তা করিস না বোন, দেখিস সব ঠিক হয়ে যাবে। দিদি, আমি কি তবে সারা জীবন এমন হাসতানা হয়ে থাকবো? আমার হাসতানা হয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে রে, খুব কষ্ট হচ্ছে। কাঁদিস না বোন, কাঁদিস না। দেখিস আমি সব ঠিক করে দিব। বিধাতা নিশ্চয় একটা উপায় বের করে দিবে। তারপর তারা দুজন আবারও চলতে শুরু করে। চলতে চলতে তারা যখন বনের শেষ প্রান্তে চলে আসে, তখন হঠাৎ টুনটুন দেখতে পায়, বাঁচাও, আমাকে বাঁচাও। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। বোন দেখ, একটা জলপরি কাটছে। মনে হয় বিপদে পড়েছে। সাহায্যের জন্য এভাবে চিৎকার করছে। যাস না বোন, এখানে সবটাই মায়া। তোর বিপদ হতে পারে। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমার যে খুব কষ্ট হচ্ছে। বোন, আমার মনে হচ্ছে সত্যি জলপরিটা বিপদে পড়েছে। তাকে আমার সাহায্য করা উচিত। চল তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি। কি জলপরি, কি হয়েছে তোমার? এভাবে আর্তনাদ করছো কেন? আমার দিকে দেখো, আমি এই বড়শির ছিপে আটকা পড়ে গেছি। বড়শিটার জন্য আমি নড়াচড়া করতে পারছি না। তুমি কি আমার বড়শির ছিপটা কেটে দিতে পারবে? তুমি ভেবো না, আমি এক্ষুনি বড়শির ছিপটা ছিঁড়ে দিচ্ছি। এরপর টুনটুন তার দাঁত দিয়ে বড়শির ছিপটা কেটে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক বড় উপকার করলে। আজ তোমার জন্য আমি বিপদ থেকে রক্ষা পেলাম। কিন্তু তোমরা এই মায়াবনে কি করছো? এখানে তো কোনো পাখি আসে না। আসলে আমি আর আমার বোন পাশের বনে যাচ্ছিলাম। মনে হয় পথ ভুলে এই বনে চলে এসেছি। কিন্তু তোমার বোন কোথায়? এই হাতছানায় আমার বোন এই মায়াবনের পানিতে জন্মানো কেকের গাছের কেক খেয়ে আমার বোন হাঁসের ছানা হয়ে গেছে। জানো তো জলপরি, আমার এই বোন ছাড়া আমার আর কেউ নেই। বাকি বাবা মাকে খেয়েছে। কর্মের তাগিদে পাশের বনে যাচ্ছিলাম, আর তখনই আমার বোনের এই দশা হলো। কেঁদো না তুমি, আমি তোমাকে সাহায্য করব। তোমার বোনকে তার রূপ ফিরিয়ে দিব। সত্যি বলছো? তবে আমার বোনের রূপ ফিরিয়ে দাও। এরপর জলপরি জাদু করে এক নীল ফল প্রকট করে আর তা হাঁস ছানার সামনে রাখে। এবার এই ফলটা খেয়ে নাও। হাঁসের ছানা রূপে টুকে ফলটা খেতেই সে তার আসল রূপে ফিরে আসে। দিদি, দিদি দেখ, আমি আমার রূপে ফিরে এসেছি। কি মজা, কি মজা, আমি আমার রূপ ফিরে পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি। তবে এবার চলে জলপরি, আমাদের এবার যেতে হবে। এরপর টুনটুন টুকিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর অবশেষে তারা পাশের বনে চলে আসে। এরপর টুনটুন পাশের বনে তোতার দোকানে এক কাজ নেয়। তোকে এই বনের পাখি অনেক ভালো। তোতা কাকু আমাকে কিছু টাকা দিয়েছে, বলেছে এখানে একটা বাড়ি বানাতে। এরপর দুই বোন মিলে সেখানে এক ছোট্ট ঘর তৈরি করে আর কাজ করে নিজেদের সংসার চালাতে থাকে। কালু দাদা, ও কালু দাদা, তুমি নাকি আমাকে ডেকেছিলে? আরে টোনা যে, অবশেষে তোর দেখা পাওয়া গেল। তোর তো আজকাল দেখাই পাওয়া যাচ্ছে না। সারাদিন কোথায় থাকিস বলতো?
কোথায় আর থাকবো বলো, বাবার রেখে যাওয়া জমিতে চাষবাস করছি। আর বাবার দেয়া 2 আম ঘরে আজ মনের মতো করে রং করলাম, আর তাই একটু ব্যস্ত ছিলাম। তা কেন ডেকেছো বললে না তো? বলছি তোর বাবার দেওয়া আমঘর 2টা আমার কাছে বিক্রি করে দে। এর বিনিময়ে তুই আমার কাছে যা চাইবি তাই পাবি। তুমি আমাকে ক্ষমা করো কালু দাদা, ওই আমঘর দুটো আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। কেননা বাবা মরে যাওয়ার সময় আমাকে বারবার করে বলে গিয়েছিল আমি যেন ওই আমঘর দুটো কখনো বিক্রি করে না দেই। আর বাবার এই শেষ কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তবে একবার চিন্তা করে দেখ, তোর ওই আমঘর 2টার জন্য আমি তোকে 2 লাখ টাকা দিব। ওরে বাবা রে, 2 লাখ টাকা! হে তো অনেক টাকা। ঠিক আছে কালু দাদা, আমি আগে বাড়িতে গিয়ে টুনির সাথে কথা বলি, তারপর না হয় তোমাকে জানাবো। এরপর টোনা বাড়িতে চলে যায় আর টুনিকে কালুর সমস্ত কথা খুলে বলে। সবই তো শুনলে টুনি, এমনিতেই টুকির পড়াশোনার খরচ সহ সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে। এখন আমাদের টাকার খুবই প্রয়োজন, কিন্তু বাবাকে দেয়া কথা না রাখলে তো বাবার আত্মা শান্তি পাবে না। তুমি বলো টুনি, এখন আমাদের কি করা উচিত? না জানি বাবা কেন ওই ঘর দুটো বিক্রি করতে নিষেধ করেছে। শোনো টোনা, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তবে আজ তোমাকে বলবো। কি কথা টুনি? বাবা মরে যাওয়ার একদিন আগে আমাকে এক টুকরো কাগজ দিয়ে বলেছিল আমি যেন সেই কাগজটা তোমার হাতে দেই। আমি সেই কাগজটা তোমাকে দিব ভেবে আমাদের পুরনো ট্রাঙ্কে রেখেছিলাম, আর কিছুক্ষণ পরে গিয়ে দেখি কাগজটা ট্রাঙ্কে নেই। আরে, ট্রাঙ্কে ওই কাগজটা দিয়ে তো আমি কুহুকে নৌকা বানিয়ে দিয়েছিলাম। এখন তো মনে হচ্ছে এটা কোনো দরকারি কাগজ ছিল। ইস, কেন যে কাগজটা পড়ে দেখলাম না। যাই হোক, দোষ যেহেতু করেছি সেহেতু আমাকে চুপ থাকতে হবে, তা না হলে বাবা মার মার খেতে হবে। তাহলে এখন কি করব টুনি? আমরা কি তবে আমঘর দুটো বিক্রি করে দিয়ে কালু দাদার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে আসবো? না টোনা, আমার কেন জানি মনে হচ্ছে বাবার 2 আমঘরের মধ্যে কোনো এক অচেনা রহস্য আছে। তাই ওই ঘর দুটো বিক্রি করার কথা আর মাথায় এনো না টোনা, এমনিতেই আমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। মা বাবা, তোমরা তো তোমাদের আমঘর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। এদিকে যে আমার রেজাল্ট বের হয়েছে সেদিকে কি তোমাদের কোনো মাথা ব্যথা নেই? তা থাকবে কেন, আমি তো আর তোমাদের নিজের ছেলে না। চুপ কর রকি, তুই আমাদের নিজের সন্তান না হলেও তুই যে আমার নিজের ভাইয়ের ছেলে। ছোটবেলায় আমার ভাই মরে যাওয়ার সময় তোকে আমাদের হাতে তুলে দিয়ে গেছে, আর তোর ভালোবাসায় যেন কোনো কমতি না হয় এজন্য আমরা আর কোনো সন্তানও নেইনি। আর আজ তুই এত বড় হয়ে আমাদেরকে সৎ ভেবে নিলি। সরি বাবা, আমি তোমাদেরকে কষ্ট দিতে চাইনি। তোমাদের জন্য আজ আমি এত ভালো রেজাল্ট করতে পেরেছি। তুই ভালো রেজাল্ট করেছিস রে বাবা। টোনা, এই টোনা, আমাদের রকি ভালো রেজাল্ট করেছে, এজন্য বনের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। দাঁড়াও টুনি, আগে আমাকে শুনতে দাও, আমাদের রকি কত জিপিএ পেয়েছে? আমি জিপিএ 5 পেয়েছি বাবা। আমি কলেজে প্রথম হয়েছি। খুব ভালো করেছিস বাবা। আমরা ঠিক জানতাম আমাদের রকি বড় হবে, আমাদের অভাব দূর করে দিবে। হ্যাঁ বাবা, তোমরা কোনো চিন্তা করো না, আমি খুব শীঘ্রই একটা চাকরির ব্যবস্থা করব। আমি তাহলে আমার বন্ধুদের সাথে দেখা করে আসি মা। দেখো রকি, আমার বাবাকে আমি তোমার কথা বলেছি, আর বাবা আমাকে তোমার সাথে কথা বলতে বলেছে। তা না হলে বাবা আমাকে পাশের বনের এক ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি কোনো চিন্তা করো না কুহু, আমার মা বাবা আমার কোনো আবদারই অপূর্ণ রাখেনি। আর আমি আজই আমার মা বাবাকে নিয়ে তোমার বাড়িতে যাব। এরপর কুহু ও রকি দুজনে দুদিকে চলে যায়, আর রকি বাড়িতে গিয়ে তার মা বাবাকে কুহুকে বিয়ে করার কথা খুলে বলে। এসব তুই কি বলছিস রে বাবা? কুহুরা তো এই বনের সব থেকে ধনী পাখি, ওরা চাইলেই আমাদের মতো গরিবদেরকে কিনে নিতে পারে। ওর বাবা কি তোর সাথে কুহুকে বিয়ে দিতে রাজি হবে? হ্যাঁ মা, কালু আঙ্কেল আমার সাথে কুহুকে বিয়ে দিতে রাজি হয়েছে। আমরা আজই কুহুকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসব। রকির কথা শুনে টোনা কালুর বাড়িতে চলে যায়, আর কালু তার মেয়ের সাথে রকিকে বিয়ে দিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়।
আরে টেবিলের নিচে একটা কিসের কাগজ পড়ে আছে, গিয়ে দেখি তো। বাবা টোনা, তোর মা আর আমি 2 কলসি গুপ্তধন কুড়িয়ে পেয়েছিলাম, আর সেই গুপ্তধনের ওপর বনের মোড়লের লোভ পড়েছিল। আর তা আমরা জানতে পেরে 2 আম ঘরের ভিতরে 2 কলসি ভর্তি গুপ্তধন লুকিয়ে রেখেছি। তোরা 2 কলসি গুপ্তধন নিয়ে সুখে থাকিস। ইতি, তোর বাবা রাজু টোনা। এ আমি কি দেখলাম? মা তাহলে এই কাগজটার কথাই বলেছিল? আমি আজই মাকে গিয়ে 2 আম ঘরে থাকা গুপ্তধনের কথা বলে দিব। এরপর রকির কাছে একটা দলিল নিয়ে কালু ও কুহু আসে, আর তাদেরকে আসতে দেখে রকি তার হাতে থাকা কাগজটা লুকিয়ে ফেলে। বাবা রকি, তোমাকে একটা কথা বলবো ভেবেছি। কি কথা বাবা? দেখো বাবা, আমার অনেক দিনের শখ, আমি তোমাদের রং করা আমঘর 2টো কিনে নিব, কিন্তু তোমার বাবা তা কিছুতেই আমার কাছে বিক্রি করতে চাইছে না। তাই বলছি কি, ওই রং করা আমঘর 2টো তুমি আমার নামে লিখে দাও, আমি এর বিনিময়ে তোমাদেরকে 2 তলা বাড়ি বানিয়ে দিব। এই কাগজটা নিশ্চয়ই কুহুর বাবা পড়ে নিয়েছে, আর গুপ্তধনের সন্ধান পেয়ে এখন আমাদের থেকে তা নেওয়ার ধান্দা আটছে। আমি আমার মা বাবার সম্পদ কিছুতেই আপনার হাতে তুলে দিব না। কি হলো রকি, তুমি বাবার কথায় কান্না দিয়ে কি এত ভাবছো বলো তো? না মানে দেখুন বাবা, ওই আমঘর 2টো মা বাবা আমার নামে লিখে দিয়েছে ঠিকই, কিন্তু তাদের অনুমতি ছাড়া আমি ওই ঘর 2টো আপনার নামে করে দিতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। দেখেছিস রে মা, তোর রকি আমাকে সামান্য 2টো ঘর লিখে দিতে পারছে না, আর তুই তো ওকে 2 তলা বাড়ি বানিয়ে দিতে বলেছিলি। তোকে কতবার করে বললাম, রকি একটা গরিব ঘরের ছেলে, ওদের ওই ভাঙাচোরা ঘরে তুই থাকতে পারবি না। এখন তুই বল, তুই কি এখনো ওই গরিব ঘরের ছেলের সাথে থাকতে চাস? না বাবা, আমি কিছুতেই ওই বাড়িতে থাকতে পারবো না। আর 4 মন এত ছোট, তার সাথে আমি সংসার করতে চাই না। শোন গরিবের ছেলে, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। কুহুর কথায় কষ্ট পেয়ে রকি তাদের বাড়ি থেকে চলে যায়, আর বাড়িতে গিয়ে তার মা বাবাকে গুপ্তধনের কথা খুলে বলে। এরপর টোনা ও রকি মিলে 2 ঘর থেকে 2 কলসি গুপ্তধন খুঁজে বের করে। দেখলে টোনা, মা বাবা আমাদেরকে সুখে থাকার ব্যবস্থা করে গেছেন, এখন আমাদের আর কোনো অভাব থাকবে না। বাবা রকি, বৌমা কি তোর সাথে আসেনি? না মা, ও আর কখনোই বাড়িতে আসবে না। এসব তুই কি বলছিস রে বাবা? এরপর রকি তাদেরকে সব কথা খুলে বলে, আর রকির কথা শুনে টোনা, টুনি ও রকি 2 কলসি গুপ্তধন নিয়ে কালুর বাড়িতে চলে যায়। কি মা বাবা, তোমরা এখানে? আরে আমি কি দেখছি, 2 কলসি ভর্তি স্বর্ণ, এগুলো তোমরা কোথায় পেয়েছো? এরপর রকি কুহুকে সব কথা খুলে বলে। সব শোনার পর কুহু বলে, কিন্তু এগুলো তোমরা আমার বাড়িতে নিয়ে এসেছো কেন? এগুলো আমরা তোমার বাবাকে দিতে এসেছি। তোমার বাবা আগে থেকে এই গুপ্তধনের কথা জানতে পেরেছিল, আর এর জন্য রকির কাছে 2 আমঘর লিখে চেয়েছিল। আর শুধু তাই নয়, এগুলো পাওয়ার জন্য তোমাকেও ব্যবহার করেছিল, কিন্তু তবুও সে এগুলো পায়নি, আর এজন্য তোমাকে রকির সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করেছে। বাবা, ও বাবা, আমার শাশুড়ি মা এগুলো কি বলছে? বলো তো, বলো বাবা। হ্যাঁ হ্যাঁ, টুনি যা বলছে সব সত্যি কথা। তুই যেদিন কাগজের নৌকাটা এনে ঘরে রেখেছিলি, সেটা খুলে আমি পড়েছিলাম, আর সেদিনই আমি ওই গুপ্তধনের কথা জেনে গিয়েছিলাম। আর এজন্য আমি রকির সাথে তোর বিয়েটা মেনে নিয়েছিলাম, যাতে রকির মাধ্যমে আমি সেই গুপ্তধনগুলো পেতে পারি। আজ ওরা নিজে আমাকে সেগুলো দিতে এসেছে। আমার কি যে আনন্দ হচ্ছে! তোমারই আশা আমি কোনোদিনও পূরণ হতে দেব না বাবা। তুমি থাকো তোমার লোভ নিয়ে, আমি রকির সাথে চলে গেলাম। চলো রকি। এরপর কুহুকে নিয়ে সবাই সেখান থেকে চলে যায়, আর রং করা 2 আমঘরের পাশে 2 তলা পাকা বাড়ি বানায়। আর সেই বাড়িতে টোনা, টুনি ও তার পরিবারকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।